আজকে আমরা এমন একটা স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলবো যা পুরুষদের মধ্যে বেশ কমন, আর তা হলো প্রস্টেট বড় হয়ে যাওয়া। এটা নিয়ে অনেকেই বেশ দুশ্চিন্তায় থাকেন। তো চলুন আজকে আমরা ধাপে ধাপে পুরো ব্যাপারটা সহজভাবে বুঝে নিই। তাহলে মূল প্রশ্নটা হলো, যদি কারো প্রোস্টেট বড় হয়ে যায় তখন আসলে কি করা উচিত? প্রথম পদক্ষেপটা কি হবে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই একটা সহজ আর পরিষ্কার উত্তর খোঁজার চেষ্টা করব। চলুন এক নজরে দেখে নেই আজকে আমাদের আলোচনার রোডম্যাপটা কি। প্রথমে আমরা জানব সবার আগে কি করতে হবে, মানে ডাক্তারের কাছে কেন যেতে হবে। এরপর আমরা দেখব জীবনযাত্রার কিছু পরিবর্তন আর ওষুধ দিয়ে কিভাবে একে ম্যানেজ করা যায়। তারপর আসবে জরুরি অবস্থার কথা, মানে কোন লক্ষণগুলো দেখলে একদমই দেরি করা যাবে না। আর সবশেষে আমরা সার্জারি নিয়েও কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আর শুরুতেই আমরা কথা বলবো সবচেয়ে হ্যাঁ সবচেয়ে জরুরি পদক্ষেপটা নিয়ে। মনে রাখতে হবে, যে কোনো কিছু করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা কিন্তু মাস্ট। দেখুন, এই সমস্যার জন্য প্রথম এবং একমাত্র সঠিক কাজ হল একজন ইউরোলজিস্ট, মানে মূত্ররোগ বিশেষজ্ঞের সাথে কথা বলা। কারণ একমাত্র একজন অভিজ্ঞ ডাক্তারই আপনার অবস্থাটা ঠিকঠাক বুঝতে পারবেন এবং আপনাকে সঠিক পথ দেখাতে পারবেন। ডাক্তারের কাছে গেলে তিনি সমস্যাটা ঠিকভাবে বোঝার জন্য সাধারণত কয়েকটা টেস্ট করতে দেন। যেমন ধরুন, একটা ব্লাড টেস্ট আছে যেটাকে পিএসএ টেস্ট বলা হয়। তারপর পেটের একটা আল্ট্রাসাউন্ড করা হতে পারে। সাথে একটা সাধারণ ইউরিন টেস্ট তো থাকেই। আর একটা ইন্টারেস্টিং টেস্ট আছে, নাম ইউরোফ্লোমেট্রি। এটা দিয়ে মাপা হয় প্রস্রাবের গতি আসলে কতটা। এই টেস্টগুলো রোগ নির্ণয়ের প্রক্রিয়াটাকে অনেক সহজ করে দেয়। আচ্ছা, রোগ তো ধরা পড়ল। এবার প্রশ্ন হলো, একে নিয়ন্ত্রণে রাখা যাবে কিভাবে? তো এখন আমরা দেখব আমাদের প্রতিদিনের লাইফস্টাইল আর ডাক্তারের দেওয়া ওষুধের মাধ্যমে কিভাবে এই অবস্থাকে ম্যানেজ করা যায়। জানেন তো, দৈনন্দিন জীবনে কিছু সহজ নিয়ম মেনে চললেই কিন্তু অনেকটাই আরাম পাওয়া যায়। যেমন রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে বেশি পানি না খাওয়া, চা, কফি বা অ্যালকোহলের পরিমাণটা একটু কমিয়ে আনা, ঝাল আর বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা, আর হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য যেন না হয় সেজন্য ফাইবারযুক্ত খাবার খাওয়া আর রোজ নিয়ম করে হালকা ব্যায়াম করা। এই ছোট ছোট অভ্যাসগুলো কিন্তু উপসর্গের ওপর দারুণ প্রভাব ফেলে। লাইফস্টাইল ম্যানেজমেন্টের পাশাপাশি ডাক্তার প্রয়োজন মনে করলে কিছু ওষুধও দিতে পারেন। এক্ষেত্রে মূলত দুই ধরনের ওষুধ ব্যবহার করা হয়। এক ধরনের ওষুধ আছে যেগুলোকে বলে আলফা ব্লকার্স। এগুলো প্রস্রাবের রাস্তাকে রিল্যাক্স করে দেয়, ফলে প্রস্রাব করতে সুবিধা হয়। আরেক ধরনের ওষুধ হল 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটর্স। এগুলোর কাজ হল প্রোস্টেটের সাইজটাকে ধীরে ধীরে ছোট করে আনা। এখানে একটা কথা কিন্তু একদম ভালোভাবে মনে রাখতে হবে, আর তা হল কখনোই কোনো অবস্থাতেই নিজে থেকে বা অন্য কারো কথা শুনে ওষুধ খাওয়া শুরু করবেন না। এটা আপনার জন্য খুবই বিপজ্জনক হতে পারে। যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই, আমি আবারও বলছি, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা স্বাভাবিক ব্যবস্থাপনা নিয়ে কথা বললাম, কিন্তু কিছু পরিস্থিতি আছে যেগুলোকে জরুরি অবস্থা বা ডেঞ্জার সাইন বলা যেতে পারে। এখন আমরা সেই লক্ষণগুলো নিয়েই কথা বলবো, যেগুলো দেখলে আপনাকে সাথে সাথে ব্যবস্থা নিতে হবে। এই লক্ষণগুলো কিন্তু কোনোভাবেই হালকাভাবে নেওয়ার মতো নয়। যেমন যদি হঠাৎ করে প্রস্রাব পুরোপুরি বন্ধ হয়ে যায়, বা প্রস্রাবের সাথে রক্ত আসে, কিংবা যদি খুব তীব্র ব্যথা শুরু হয়, বারবার ইউরিন ইনফেকশন হওয়া, বা কিডনির সমস্যার কোনো লক্ষণ দেখা দিলেও এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে। এবার আমরা একদম শেষ ধাপে চলে এসেছি, আর তা হল সার্জারি। দেখুন, সার্জারি নাম শুনলেই অনেকে হয়তো একটু ভয় পেয়ে যান, কিন্তু এটা আসলে একদম শেষ উপায়, যখন অন্য কোনো ট্রিটমেন্টে আর কাজ হচ্ছে না। কিন্তু আসল প্রশ্নটা হলো, ঠিক কোন পরিস্থিতিতে সার্জারি দরকার হয়? মানে কখন ডাক্তাররা বলেন যে না, এবার সার্জারি করতেই হবে? চলুন উত্তরটা জেনে নেওয়া যাক। সাধারণত ডাক্তাররা তিনটি প্রধান কারণে সার্জারির কথা বলেন। ১. যদি ওষুধে আর কোনো কাজ না হয়। ২. যদি প্রস্রাবের রাস্তায় মারাত্মক ব্লকেজ তৈরি হয় বা প্রস্রাব পুরোপুরি আটকে যায়। আর ৩ নম্বর কারণটা হলো, যদি প্রোস্টেট এতটাই বড় হয়ে যায় যে তখন টিইউআরপির মতো পদ্ধতির সাহায্য নিতে হয়, যেখানে যন্ত্র দিয়ে প্রোস্টেটের বাড়তি অংশটা কেটে বাদ দেওয়া হয়। তো সব মিলিয়ে যা দাঁড়ালো তা হলো, এটা নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই। জীবনযাত্রায় কিছু সাধারণ পরিবর্তন আনা থেকে শুরু করে সঠিক চিকিৎসা পর্যন্ত এই অবস্থাটাকে ম্যানেজ করার জন্য কিন্তু একটা খুব পরিষ্কার এবং কার্যকরী পথ রয়েছে। আর সব শেষে একটাই প্রশ্ন, আমরা কি নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে দায়িত্ব নিতে এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপটা নিতে প্রস্তুত?
মনে রাখবেন, সচেতনতাই কিন্তু সুস্থ থাকার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।